ওয়েলকাম টু বর্ষায় দীঘা। কিন্তু তার আগে আমি কে সেই ইন্ট্রোডাকশনটা তো দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 22শে আগস্ট শুক্রবার আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে বর্ষাকালে দীঘার সমুদ্রের রূপ দেখতে। অ্যাকচুয়ালি পুরী প্রতি বছর যাওয়া হলেও দীঘা কিন্তু আমি প্রায় 6 থেকে 7 বছর পরে যাচ্ছি। দুদিনে আমরা দীঘায় কোথায় থাকবো, কি কি ঘুরে দেখবো, সব এক্সপিরিয়েন্সই আজকের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, ডেফিনেটলি আপনাদের ভীষণ ভালো লাগবে। আগের দিন রাতে হঠাৎ ঠিক করা হলো অফিসে একদিন ছুটি পাওয়া গেছে, চলো কোথাও যাওয়া যাক। কিন্তু কোথায় যাওয়া যায় হঠাৎ করে ঠিক হলো চলো দীঘাই যাই। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই জার্নিতে আমাদের টোটাল টোল লেগেছিল 250 টাকা। আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে যেতে চান সেক্ষেত্রে কিন্তু এসি নন এসি দুরকম বাসও পেয়ে যাবেন, ট্রেন তো রয়েছে। আর এই জার্নিতে আমরা যাচ্ছি টোটাল 4.5 জন, কারণ রয়েছে একজন ছোট্ট সদস্য। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর কোলাঘাটের ব্রিজ ক্রস করছে, দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী তখন জলে পরিপূর্ণ। অন্য সময় বেশিরভাগই শীতকালে এখান দিয়ে গেছি, তাই এত জল কিন্তু অন্য সময় দেখিনি। এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি কোলাঘাটে। 8:20-তে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, 8:20-25 নাগাদ। এখন প্রায় 9:45 মতো বাজে। চলুন এবার গিয়ে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম কোলাঘাট কেএফসির ঠিক পাশে ইন্ডিয়ান হোটেলেই রেস্টুরেন্ট। এখানে মোটামুটি সমস্ত রকম ব্রেকফাস্ট অপশন পেয়ে যাবেন। আর এই জার্নিতে আমার সাথে যাচ্ছে পুরঞ্জয়ের অফিস কলিগ অরিন্দম দা, ঋতুপর্ণা আর ওদের মেয়ে ছোট্ট তাথই। আর আমরা অর্ডার করেছিলাম কচুরি, তার সাথে ধোসা, তন্দুরি রুটি, কাশ্মীরি আলুর দম। আর এখানকার কাশ্মীরি আলুর দমটা কিন্তু খুব স্পেশাল, একটু স্পাইসি হয় তবে খেতে বেশ ভালো। আমি নিয়েছিলাম গ্রিল চিকেন স্যান্ডউইচ। প্রত্যেকটা টেস্টই অ্যাজ ইউজুয়াল খুব ভালো ছিল। চটপট করে আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর তো আবার যেতে হবে দীঘার উদ্দেশ্যে। আর অবশ্যই খাওয়ার পরে নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম চা। বৃষ্টির ওয়েদারে রোড ট্রিপ চা ছাড়া কি কমপ্লিট হয় বলুন? তাহলে চলুন আর সময় নষ্ট করে লাভ নেই, এবার যাওয়া যাক দীঘা। কখনো হালকা রোদ, কখনো মেঘলা ওয়েদার, কখনো বা ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গী করেই আমরা এগোতে থাকলাম দীঘার উদ্দেশ্যে। আর আপনারা হয়তো ভাবছেন দীঘা না দেখিয়ে জার্নিটা কেন দেখাচ্ছে, কারণ আমি বিশ্বাস করি লং ড্রাইভ করে যখন আমরা কোথাও যাই তখন কিন্তু ডেস্টিনেশনের সাথে সাথে জার্নিটাও যথেষ্ট উপভোগ্য হয়ে ওঠে। আর বর্ষাকাল বলে চারিদিক সবুজ, কি সুন্দর যে লাগছে কি বলবো। পৌঁছালাম দীঘা, মানে 5 ঘন্টা লাগলো, তার মধ্যে 1 ঘন্টা আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। মোটামুটি 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। আর আমরা থাকছি নিউ দীঘাতে। নিউ দীঘায় যে অমরাবতী পার্ক আছে সেখান থেকে জাস্ট একটু এগিয়ে একটা শনি মন্দির পড়ে, তার পাশেই হচ্ছে হোটেল ময়ূরী। হোটেল ময়ূরীতেই আমরা থাকছি, এটা নিউ দীঘাতে পড়ছে। ভালো বেশ হোটেলটা, এটা মিও আমর রয়েছে। অমরাবতী পার্ক থেকে জাস্ট একটু এগিয়ে একটা মিও আমর রয়েছে, তার পাশেই হোটেলটা। নিউ দীঘাতে বাজেটের মধ্যে একটা ভালো হোটেল হলো হোটেল ময়ূরী। আপনারা কার পার্কিং এর জায়গাও পেয়ে যাবেন এক্স্যাক্টলি মিও আমরের ঠিক পাশেই। কার পার্কিং এর অনেকটা জায়গা রয়েছে, ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে। আমাদের রুম অ্যালোকেট হয়েছে 3rd ফ্লোরে। অবভিয়াসলি হোটেলে লিফটের ফেসিলিটিও আছে। তো এখন চলে এসেছি 3rd ফ্লোরে। 307 আর 308 দুটো ডিলাক্স এসি রুম আমাদের বুক করা হয়েছে। চলুন এবার আপনাদের রুম টুরটা দিয়ে নিই। 307 হচ্ছে আমাদের রুম নাম্বার। এন্ট্রি করেই বাঁ দিকে রয়েছে একটা ফুল সাইজ মিরর, যেখানে আমি পুরো আমার আউটফিটটা দেখতে পারবো। ফুল সাইজ মিরর রয়েছে, খুব সুন্দর ড্রেসিং সেকশন করা। আর তার পাশেই রয়েছে টিভি ইউনিট, টিভি লাগানো। আর এই দিকে যদি দেখি, এদিকে রয়েছে একটা কুইন সাইজ বেড, কিং সাইজ না কুইন সাইজ বেড। বেড মেকিংও ভালোই। আর এটা এসি রুম, পাশেই রয়েছে বেড সাইড টেবিল। আর এই দিকটায় হচ্ছে এটা ওয়ার্ড্রপ রয়েছে একটা।
এখানে তো একটা মনে হয় ব্ল্যাঙ্কেট দিয়েছে, আমরা ব্যাগগুলো এনে রেখেছি। আর তার পাশেই এখানটা একটা ডেস্ক মতো করা, ইলেকট্রিক কেটেল দেওয়া, টাওয়েল বা যা যা শাওয়ার জেল এইসব দিয়েছে। আর এইখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, গোদরেজের একটা মিনি ফ্রিজ রয়েছে। আর এদিকটা হচ্ছে একটা সোফা রয়েছে, টু সিটার সোফা, এখানে টেবিল রাখা, গ্লাস গ্লাস দিয়েছে। আর এইদিকে হচ্ছে ব্যালকানি। ওভারঅল এই হচ্ছে রুমের ভিউ। আর এদিকে রয়েছে একটা বড় জানলা, যেখান থেকে অ্যাজ সাচ ভিউ সেরকম কিছু নেই, অন্যান্য হোটেল দেখা যাচ্ছে। এই জায়গাটাতে এমনিতে অনেক হোটেল রয়েছে দেখছি। আর এই যে ডান দিকে এখানে রয়েছে ব্যালকানি। চলুন এবার ব্যালকানিতে যাওয়া যাক। ব্যালকানিটাও কিন্তু মোটামুটি অনেকটাই বড়ই রয়েছে। আর আজকে ওয়েদারটা এত ভালো না, মানে মেঘলা হয়ে আছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে একদম পারফেক্ট যাকে বলে। মানে বর্ষার দীঘা দেখার জন্য আমি তো ভীষণই এক্সাইটেড। তো এটা হলো হোটেল ময়ূরের এসি ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের রুম ট্যারিফ পড়েছিল পার ডে 2016 টাকা করে, ইনক্লুডিং 12% জিএসটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওয়াশরুমে এন্ট্রি করেই রয়েছে এখানে ওয়াশ বেসিন, গিজার রয়েছে, শাওয়ারও রয়েছে, এটা হচ্ছে WC। চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে এরপর যাচ্ছি লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে চলে এসেছে আমাদের হোটেল ময়ূরেরই যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানে। খাচ্ছিস? লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, তার সাথে ডালটা দেখুন কি সুন্দর একটা বালতির মতো পাত্রে দিয়েছে। আর নিয়েছিলাম আলু ভাজা, আলু পোস্ত আর কাতলা মাছের কালি, আর তার সাথে মিক্স ভেজও নিয়েছিলাম। চলুন এবার চটপট করে লাঞ্চ করে নিই। আর লাঞ্চের প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ টেস্টি ছিল। গুড ইভিনিং। লাঞ্চ করে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমরা সোজা চলে গেছিলাম রুমে আর দিয়ে নিয়েছি 1 ঘন্টার ভাত ঘুম। এখন যাচ্ছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দেখতে, রেডি হয়ে নিয়েছি। আর এখানে না আজকে ওয়েদারটা কি রকম, মেঘলা হয়ে আছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। খুব জোরে পড়ছে তা নয়, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, হোটেল ময়ূরীর কিন্তু প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল। তবে এখানে কিন্তু আলা কার্টে সবই আলাদা আলাদা করে অর্ডার করতে হবে, কোনো রকম থালি সিস্টেম তো দেখলাম না। চলুন এবার যাওয়া যাক জগন্নাথ মন্দিরে। আশা করছি এখান থেকে হেঁটেই যেতে পারবো, না হলে টোটোও পাওয়া যায়, টোটো করে চলে যাবো, আসার সময় হাঁটতে হাঁটতে আসবো। কেমন লাগছে বৃষ্টিতে দীঘা? ভালোই লাগছে। ভালো লাগছে। দীঘা কিন্তু পুরঞ্জয়ের কথাতেই আসা হয়েছে, মানে দীঘা যাবো অনেক বছর আসা হয়নি সেই জন্য। হ্যাঁ, অনেক কিছু চেঞ্জও হয়েছে এখন, তাই না? দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, প্লাস শুনছিলাম রাস্তাঘাট অনেক নতুন তৈরি হয়েছে। তো আমাদের ওই মেরিন ড্রাইভ রোডটাও যাওয়ার ইচ্ছা আছে, যে মেরিন ড্রাইভ রোডটা মানে দীঘা টু তাজপুর শঙ্করপুর যে কানেক্টর রোডটা, ওটাও আমাদের যাওয়ার ইচ্ছা আছে। ওটা হয়তো কাল বা পরশুদিন যাবো। মন্দির যাওয়ার আগে আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে। আর এখন তো না, এখন বৃষ্টিটা কমে গেছে, এত ভালো লাগছে, এত সুন্দর হাওয়া। আর একজন বলেন স্থানীয় লোক যে এখন যেহেতু অমাবস্যা, সেই জন্য নাকি জলের ভালো মানে জোর রয়েছে, ভালো ঢেউ রয়েছে। ধাক্কা দেবেন না দাদা, আস্তে করে যান, পড়ে গেলে মরে যাব। এখন যাব জগন্নাথ মন্দির। আর এখন বুঝতে পারছেন দীঘার সি বিচ মানে সি সাইড কিন্তু ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে, বৃষ্টিটাও কমেছে আর সন্ধে হচ্ছে, চারিদিকে লাইট জমে গেছে বলছি, লাইট জ্বলে উঠেছে। তবে এখন না দীঘায় দেখছি সেরকম ঝাউবন সেরকম দেখতে পাচ্ছি না। চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। আমরা গাড়িতেই জুতো রেখে এসেছি, এমনিতে এখানে কিন্তু জুতো রাখার জায়গাও রয়েছে, এই যে এইটা। চলুন যাওয়া যাক মন্দির। হ্যাঁ, আর গাড়ির কোনো পার্কিং ফি নেই, সেই জন্য পুরো খুব খুশি হয়েছে।
বিশাল বড় এরিয়া, ভালো লাগছে বেশ। এখন যেহেতু সন্ধ্যেবেলা না, সব জায়গায় লাইট গুলো জ্বলে গেছে আর বৃষ্টিটাও কমে গেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো। মন্দিরটাও খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। চলুন এবার মন্দিরে প্রবেশ করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, পুরী মন্দিরের মতো এখানে কিন্তু মোবাইল বা ব্যাগ জমা দিতে হচ্ছে না। মোবাইল বা ব্যাগ নিয়েই আপনারা মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন, তবে এন্ট্রির সময় সিকিউরিটি রয়েছে, ওনারা ব্যাগটা চেক করে নিচ্ছেন। মন্দির চত্বরটা কিন্তু অনেক বড়। মানে ফার্স্টে আমরা এন্ট্রি করলাম এখান দিয়ে, তারপর এখানে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, মানে নৃসিংহ ভগবানের মূর্তি, আর তারপরে হচ্ছে মেন মন্দির। আর রাত্রিবেলা এত সুন্দর লাগছে, কি সুন্দর লাইটিং দিয়েছে। খুব সুন্দরভাবে প্রভুর দর্শন হয়ে গেছে। মূল মন্দিরের ভেতরে ক্যামেরা মানে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ছিল, সেই জন্য আপনাদের প্রভুর বিগ্রহ দেখাতে পারিনি। খুব ভালোভাবে প্রভুর দর্শন হয়ে গেছে, ফাঁকা ফাঁকাই, সেরকম লাইন কিছু নেই। আর দেখুন, আমি এখানে কোনো রকম কম্প্যারিজনে যাচ্ছি না যে পুরীর মন্দির তার সাথে দীঘার মন্দির কম্প্যারিজনে। পুরী হচ্ছে একটা 4 ধামের এক ধাম, হিন্দুদের 4 ধামের এক ধাম হচ্ছে পুরী, আর দীঘার মন্দিরটা হচ্ছে একটা নবনির্মিত জগন্নাথ মন্দির। সুতরাং আপনাদেরও বলবো কোনো রকম কম্প্যারিজন না করে মনে বিশ্বাস নিয়ে এসে প্রভুর দর্শন করতে পারে। তো দেখলাম শুকনো প্রসাদ বিক্রি হচ্ছে 50 টাকা করে, শুকনো গজা যেগুলো হয় ছোট ছোট, আপনারা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন প্রসাদ। জগন্নাথ মন্দির দেখে এখন আমরা আবার চলে এসেছি ওল্ড দীঘাতে, আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আজকে না তুলনামূলকভাবে অনেক ফাঁকা। মানে এর আগে যখন আমি দীঘায় এসেছিলাম যা ভিড় থাকে, আজ তুলনামূলক অনেক ফাঁকা। হয়তো ফ্রাইডে বলে, কালকে হয়তো স্যাটারডে সানডে, তখন হয়তো ভিড় হতে পারে। এই দেখুন। আর হঠাৎ ওল্ড দীঘা কেন এলাম? ওল্ড দীঘা এসেছি কাজু কিনতে, এসেই দেখি ইন্টারন্যাশনাল কাজু প্লাজা আর ন্যাশনাল কাজু প্লাজা রয়েছে পাশাপাশি। তার সাথে বিভিন্ন সুভেনির আইটেমেরও অনেক দোকান রয়েছে। এই ধরনের প্লেট পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর হ্যাট রয়েছে, বা এই ধরনের স্লিপার আনতে ভুলে গেলেও চিন্তা নেই, এখানে কিন্তু স্লিপারও পাওয়া যাচ্ছে। খুব সুন্দর সুইং বিক্রি হচ্ছে। তবে আমরা পৌঁছে গেছি চাচার কাজুর দোকানে। আমরা কিন্তু প্রতি বছর দীঘা গেলে এখান থেকেই কাজু কিনি। মার্কেটটা মোটামুটি এক্সপ্লোর করতে করতে আসছিলাম, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। একটা দোকানে একটা ব্যাগ ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এক্সেসিভ প্রাইস চাইছে, মানে একটা স্লিং ব্যাগ, সেটার দাম চাইছে 850 টাকা। যাই হোক, কিনে নি। এবার দেখি কাজুর কি রকম রেট রয়েছে এখানে। 900 থেকে স্টার্ট হচ্ছে, 1400 অব্দি রয়েছে। সল্টেড হলেও তাই দাম, আবার এমনি প্লেন কাজু নিলেও তাই। ভাঙা কাজুটার মানে দাম একটু কম। দাদা, আচ্ছা, ভাঙা কাজু 800 টাকা করে কেজি। দাদা টেস্ট করার জন্য দিয়েছেন, বলছেন এটা হচ্ছে 1200 সল্টেড কাজু, এটা হচ্ছে 1400। মানে দেখে তো মনে হচ্ছে সাইজটা অনেকটা বড়, 1400। এগুলো 1400 আর একদম গরম, খুব ভালো টেস্ট। কাজু টাজু কিনে আমরা চলে এসেছি হোটেলে, আর হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট থেকেই ডিনার করে দিয়ে নিলাম ঘুম। গুড মর্নিং। আজ নেক্সট ডে। কাল তো আমরা ওল্ড দীঘা মার্কেট থেকে এসে তারপর হোটেলেই ডিনার করে নিয়েছিলাম, আর আজকে চলে এসেছি হোটেলেই ব্রেকফাস্ট করতে। আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, আর ব্রেকফাস্ট মেনুতে কি কি রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মেনুতে ছিল পুরি সবজি, প্লেন পরোটা, প্লেন টোস্ট, বাটার টোস্ট, জ্যাম টোস্ট, বয়েল এগ, অমলেট, অনেক কিছুই। তার মধ্যে আমরা নিয়ে নিয়েছি পুরি সবজি, বাটার টোস্ট আর বয়েল এগ। চটপট করে এবার ব্রেকফাস্ট করে নিই, কারণ আবার তো বেরোতেও হবে। অ্যাকচুয়ালি কিন্তু এটা ব্রেকফাস্ট বুফে, জাস্ট ওনারা বুফে সেটআপটা করেনি, বাকি সবকিছুই কিন্তু যত ইচ্ছে কোয়ান্টিটিতে অর্ডার করা যেতে পারে। ফুল সাইজ মিরার থাকায় খুব সুবিধা হয়েছে, পুরো আউটফিটটা দেখতে পাচ্ছি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি, আর এখন ওয়েট করছি হোটেলেরই লবিতে। সবাই এলে তারপর আমরা বেরোবো। আজকে আমাদের প্ল্যান আছে উদয়পুর বিচ যাওয়ার, আর আজকে ওয়েদারটাও একদম পারফেক্ট হয়ে গেছে, বৃষ্টিও কমে গেছে, হালকা মেঘলা মেঘলা হালকা রোদ উঠেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক উদয়পুর। চলে এসেছি আমরা উদয়পুর বিচের। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে টোটো করেও আসা যায়। মোস্ট প্রবাবলি টোটোতে 20 টাকা করে ভাড়া নেয়।
আর কার পার্কিং রয়েছে, তার সাথে 2 হুইলার পার্কিংও রয়েছে। 4 হুইলার 50 টাকা, 2 হুইলার হচ্ছে 20 টাকা। মনে হয় বিচের ধারে অনেক স্ন্যাক্সও রয়েছে, কারণ ঢোকার সাথে সাথেই বলছে কি খাবেন কি খাবেন, চলুন আমাদের ওখানে দোকান আছে, ওখানে বসে খেতে পারবেন। মানে ওই বিচের ধারে ধারে স্ন্যাক্স রয়েছে। আর যেটা বিচটা আমরা দেখতে পাইনি কালকে, দীঘায় তো বোল্ডার, সেই স্যান্ড বিচটা আশা করছি পাবো। উদয়পুর বিচে এসে দেখি, ও বাবা, এই বিচ ফাঁকা কোথায়, এখানে তো প্রচুর লোকজন রয়েছে। অস্থায়ী এরকম সেট আপ করা, সেখানে লোকজন মাছ ভাজা, বিয়ার এসব নিয়ে বসে পড়েছে। এই বিচটায় লিটারালি মানে লোকজন পার্টি, বাওয়াল দেওয়া পার্টি করতে এসছে। মানে ওপেনলি হুক্কা খাচ্ছে, ওপেনলি ড্রিঙ্ক করছে, এই রকম ড্রিঙ্ক করছে দেখলাম। এটাই এখানকার মানে ভাইবস বলতে পারো। এখন অ্যাকচুয়ালি লো টাইড, এই জন্য জলটা পিছিয়ে গেছে, তাহলে এইসব জায়গা না পুরো ভিজা, মানে অত অব্দি জল চলে আসে, কিন্তু ভাটার জন্য জলটা পিছিয়ে গেছে। আর এই জায়গাটা ফাঁকা ফাঁকা রয়েছে, একটু এগিয়ে আসবেন তাহলে আপনারা ফাঁকা ফাঁকা নিরিবিলিতে বসে এনজয় করতে পারবেন। উদয়পুর বিচের নিয়ম, চেয়ার টেবিলে বসলে আপনাদের কিছু খাবার নিতে হবে। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ আর আমুদি মাছের ভাজা। সমুদ্রে দারুণ হাওয়া দিচ্ছে, বসে বসে আমুদি মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। ফেরার পথে দেখি অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আর বোর্ডে কিন্তু ওড়িশা ভাষায় লেখা রয়েছে। তাহলে উদয়পুর বিচটা কি ওড়িশার মধ্যে পড়ছে? আমি তো ভেবেছিলাম এটা ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার বর্ডারে। আপনারা যদি জানেন এটা ওড়িশার মধ্যে পড়ছে কিনা কমেন্টে জানাবেন। আর এখানে এসে ফাইনালি ঝাউবন দেখতে পেলাম, অনেকটা কিন্তু ঝাউবন এরিয়া রয়েছে। আর যেমন বললাম, উদয়পুর বিচে একটু এগিয়ে যাবেন তাহলে ফাঁকা ফাঁকায় এনজয় করতে পারবেন। আমাদের কিন্তু শেষের দিকে বেশ ভালো লেগেছিল। উদয়পুর বিচ ঘুরে আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার হোটেল ডলফিনে লাঞ্চ করতে। আর আমরা শুনেছিলাম যে ডলফিনের বাঙালি খাবারটা নাকি বেশ ভালো, তো খাবার আমরা অর্ডার করে দিয়েছি এন্ড খাবার এসেও গেছে। আমরা অর্ডার করেছিলাম ভাত, তার সাথে মসুর ডাল, যেটা কিন্তু বালতি করে এসছে আবারও, ঝুরি আলু ভাজা, একটা পমফ্রেট সর্ষে পোস্ত দিয়ে, একটা পমফ্রেটের ফ্রাইও নেওয়া হয়েছিল, তার সাথে মাটন কারি, 1 প্লেটে 3 পিস মাটন ছিল। মাটনের চলুন পিসটা আপনাদের একটু দেখিয়ে রাখি, ফুড ব্লগারদের মতো দেখতে পাচ্ছেন কতটা সফট রয়েছে। ওভারঅল হোটেল ডলফিন কিন্তু হাইলি রেকমেন্ড রইল, খাবারের টেস্ট দারুণ। আপনাদের বিলটাও দেখিয়ে রাখলাম যাতে আপনারা আইডিয়া পেয়ে যান কিরকম প্রাইস এখানে। হোটেল ডলফিনের প্রত্যেকটা খাবার এত ভালো ছিল, দারুণ লাঞ্চ করলাম। স্পেশালি হচ্ছে ভাতটা, মানে যে চাল ওনারা ইউজ করেছেন দেরাদুন রাইস, পমফ্রেটের যে কারিটা ওনারা করেছিলেন সর্ষে পোস্ত দিয়ে, দ্যাট ওয়াজ টু গুড। আর মাটনটা তো স্পেশালি অসাধারণ, 3 পিস মাটন ছিল 1 প্লেটে। প্রত্যেকটা পিস যেমন যথেষ্ট বড় সাইজ, তার সাথে একদম নরম তুলতুলে। আর গ্রেভিটার টেস্টও এত ভালো হয়েছে, মানে ভীষণ ভালো। আমরা তো লাস্টে একটা চাটনিও অর্ডার করেছিলাম, ওই টমেটো আম দিয়ে একটা চাটনি। মানে প্রত্যেকটা খাবার খুবই ভালো। আমি শুনেছিলাম যে ডলফিনের বাঙালি খাবার নাকি খুব ভালো, অ্যান্ড ওয়াট দ্য হাইপ। তাই আপনাদেরও বলছি, যদি দীঘা ঘুরতে আসেন আর ভালো একটা জায়গায় বাঙালি খাবার খাওয়ার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে ডলফিন রেস্টুরেন্টের খাবার আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। লাঞ্চ করে ডলফিন থেকে বেরোলাম, বেরিয়ে এই রাস্তাটা যে টুয়ার্ডস মোহনার দিকে যাচ্ছে, মোহনার দিকে যাওয়ার পথে আমরা, মানে এই যে রাস্তাটা না পুরো মেরিন ড্রাইভ, মানে একদম সমুদ্রের পাশ দিয়ে গেছে। আর একটা বিচ দেখতে পেলাম আমরা, মানে যাওয়ার পথে এই বিচটা এত পরিষ্কার আর এত ফাঁকা, পুরো এরকম বসার জায়গা করা আছে লম্বা। দীঘা মানেই আমার মানে এতদিন চোখের সামনে ছিল যে প্রচন্ড ভিড়, ক্রাউডেড, সেরকম মানে অ্যাকচুয়ালি কিন্তু সেরকম বিচও যেমন আছে, মানে সেরকম জায়গাও আছে, সেরকম আর নিরিবিলি জায়গাও আছে, একটু খুঁজে নিতে হবে এই আর কি। কি সুন্দর লাগছে এই জায়গাটা,
অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। যেমন আপনাদের বললামই, মোহনা যাওয়ার পথে এই বীচটা আমরা দেখতে পেলাম। আর স্থানীয় লোকজনের মুখে শুনলাম বীচটার নাম নাকি ভোরের আলো বা সকালের আলো, এই রকম কিছু একটা ওনারা বলেছিলেন। মোট কথা বীচটা কিন্তু খুবই সুন্দর আর জাস্ট মোহনার আগেই। তো আমরা তো এখানে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু এই বিশুদ্ধ আলো বাতাসটাই পাই না। আর বলতে গেলে এখানে কিন্তু যাওয়া এই কারণেই, ফাঁকা ফাঁকায় প্রাণ ভরে নিঃশ্বাস নিন আর প্রাণ ভরে এনার্জি সঞ্চয় করে আবার কাজে ফিরে আসুন, তাই তো। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি মোহনা দেখতে, যেখানে নদী মিশেছে সাগরে। কি অপূর্ব যে জায়গাটা! আমার তো লিটারেলি মনে হচ্ছিল এটা যেন ধনুষকোটি বীচ, ভারতের শেষ প্রান্ত, একদম ওই রকম জায়গাটা। দেখুন সোজা সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, কি দারুণ লাগছে। আপনারা দীঘা ঘুরতে গেলে মোহনাটা অবশ্যই যাবেন। একদম প্রথম দিকে একটু মাছ বিক্রি হচ্ছে, সেখানে একটু মাছের গন্ধ, কিন্তু তাছাড়া বাকি জায়গাটা খুব সুন্দর। এরপর চলুন নিয়ে যাই জমজমাট দীঘা দেখাতে। ফাঁকা জায়গা তো অনেক দেখালাম। সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি নিউ দীঘা বিচ মার্কেটে, কিন্তু বৃষ্টি হয় বিচ মার্কেটে তুলনামূলক অনেকটা ফাঁকা। কোথাও বিক্রি হচ্ছে হাতে করা রুটি, তো কোথাও বিক্রি হচ্ছে রং বেরঙের কাবাব, কোথাও আবার হচ্ছে গুড়ের তৈরি চা। এছাড়া বিভিন্ন সুভেনির আইটেমের দোকান তো রয়েইছে। বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ, এখান থেকে আপনারা প্রয়োজন মতো কিছু কিনেও নিতে পারেন অ্যাজ এ গিফট। তারপরে দেখলাম কোয়ালিটি ওয়ালসের শোয়ালসে একটা দোকান রয়েছে। ঠিক করে নিলাম ডিনারের পর এখান থেকেই করব ডেজার্ট। দেখুন এই ছিলাম নিউ দীঘায়, এই চলে এলাম আবার ওল্ড দীঘায় চাচার দোকানে আবারও কাজু কিনতে। আর ওল্ড দীঘা কিন্তু তখন বেশ জমজমাট। সমুদ্রের ধারে গিয়ে দেখছি তখন জোয়ার এসেছে, সমুদ্রের একেবারে উত্তাল রূপ। ফাইনালি বর্ষাকালে দীঘার সমুদ্রের যে রূপ হয় সেটা কিছুটা হলেও আমরা দেখতে পেলাম। সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে ব্যাক টু শপিং মোড। আমি শপিং ভালোবাসি, তাই বেড়াতে গিয়েও কিন্তু আমি টুকিটাকি শপিং করি। দীঘা ওল্ড মার্কেটে ঘুরতে ঘুরতে এই জায়গাটায় কয়েকটা নেকপিস বেশ ভালো লেগে গেল। দেখতে পাচ্ছেন 150 টাকায় উইথ ইয়াররিংস কিনে নিয়েছি। আর তারপরেই পছন্দ হলো এই মাল্টি কালার নেকপিসটা, যেটা আমি নিয়ে নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। কেমন হয়েছে এটাও জানাবেন কিন্তু, শাড়ির সাথে পরলে দারুণ লাগবে। আর তারপরে বলেছিলাম না ডিনারের পর, সেই কথা মতোই চলে এসেছি কোয়ালিটি ওয়ালসের শোয়ালসে। আর তখন 11টা বেজে গেছে, একদমই ফাঁকা ফাঁকা। নিয়ে নিয়েছি এখান থেকে একটা চোকো হ্যাজেলনাট শোয়ালস, আর সেটা নিয়ে সোজা চলে গেছি সমুদ্রের ধারে। দেখুন একটু আগে নিউ দীঘা বিচ কত জমজমাট ছিল, এখন কিন্তু রাত 11টা বেজে যাওয়ায় একদম ফাঁকা। আবার কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। অ্যাজ ইউজুয়াল সকালে রেডি হয়ে চলে এসেছি হোটেল ময়ূরীর রেস্টুরেন্টে, কারণ আমাদের তো রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কালকের মতোই নিয়ে নিয়েছি ফুলকো ফুলকো লুচি, তবে কালকে ছিল আলুর তরকারি, আজকে হয়েছে চানা। তার সাথে নিয়ে নিয়েছি বয়েল এগ। আর তার সাথে নিয়ে নিয়েছি গরম গরম কফি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রুমেও চেক আউট করে নিয়েছি আমরা। অলরেডি লাগেজ একদম গাড়িতে উঠে গেছে। এবার আমাদের হোটেলের একদম সামনেই রয়েছে অমরাবতী পার্ক, ওটা একটু ঘুরে নিই, তারপরে আমরা চলে যাব টুয়ার্ডস তাজপুর। আমাদের হোটেলের একদম কাছেই ছিল অমরাবতী পার্ক। এখন আমরা চলেছি অমরাবতী পার্কে। চলুন আগে টিকিটটা কেটে নিই। আর এখানে কিন্তু বোট রাইডও হয়। এমনিতে পার পার্সন 10 টাকা করে টিকিট লাগে, তবে এখানে যে রোপওয়ে রয়েছে বা বোট রয়েছে তার চার্জেস আলাদা। ভিতরে দেখতেই পাচ্ছেন একটা ওয়াটার বডি রয়েছে, এখানে কিন্তু দেখলাম অনেকে প্যাডেল বোট রাইড করছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পার্কে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল। বন্ধুকে খুঁজে পেয়ে গেছি, সেম সেম পোজ। তো এবার আমরা উঠবো রোপওয়েতে। কেটে নিলাম রোপওয়ের টিকিট, যেটা হলো পার পার্সন 90 টাকা করে। অমরাবতী পার্ক ঘুরে এখন আমরা চলে এসেছি দীঘা সায়েন্স মিউজিয়াম দেখতে। হাতে সময় আছে, 9:30 10টার মধ্যে আমরা চেক আউট করে গেছি, তাই ভাবছি এগুলো একটু ঘুরে দেখে নিই, তারপরে দেখা যাক টুয়ার্ডস তাজপুরের দিকে যাব।
আপনারাও কিন্তু দীঘা ঘুরতে এলে চলে আসতে পারেন সায়েন্স মিউজিয়াম দেখতে। আশা করছি বেশ ভালোই লাগবে। টাইমিংটাও বলে রাখি, সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা 15 অবধি। আমরা কেটে নিয়েছি মিউজিয়াম এন্ট্রি টিকিট, যেটা পার পার্সন 40 টাকা করে। এছাড়া বিভিন্ন ধরনের শো হয়, আপনারা চাইলে সেই শোগুলোও দেখতে পারেন, সেগুলোর টিকিট প্রাইস আলাদা। মিউজিয়ামে ঢুকে ফার্স্টেই দেখি মোনালিসা চোখটাকে এদিক ওদিক ঘোরাচ্ছে। বেশ মজাদার মজাদার জিনিস রয়েছে এখানে, দেখুন কি সুন্দর স্পার্ক হচ্ছে। তারপরেই করে নিলাম এই ফ্লোটিং বলটা, মানে খুব সুন্দর মজাদার সায়েন্সের সমস্ত এক্সপেরিমেন্ট। দেখতে পাচ্ছেন কেমন রং চেঞ্জ হয়েছে এই চাকতিটাকে আমরা ঘোরাচ্ছি। ফান মিরারের কাছে চলে এলাম। ও বাবা, আমাদের কি মোটা মোটা বেটে বেটে লাগছে রে ভাই। আর তার পাশেটাই গিয়ে আমরা হয়ে গেলাম একেবারে বাহুবলী, আর বাহুবলী পোজও দিয়ে ঘুরতে এলে আপনারা কিন্তু এই সায়েন্স মিউজিয়ামটায় মানে আসতে পারেন। সায়েন্সের বিভিন্ন এক্সপেরিমেন্টাল জিনিস রাখা আছে, বেশ ভালো লাগবে। বলো, আমাদের বড়দেরই বেশ মজা লাগছে, এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর প্রত্যেকটার কি রিজন সেগুলোও লেখা রয়েছে। বেশি না, 40 টাকা মাত্র। 40 টাকা টিকিট কাটলে এই সমস্তগুলো আপনারা করতে পারবেন, বেশ ভালো লাগছে। বডি কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি মাথাটা দেখা যাচ্ছে। গলা কাটা ভূত। আসলটা কে, এ নাকি এ নাকি ও নাকি ও? সবাই বলছে তো আমি। সুতরাং দীঘা এলে, দীঘা ঘুরতে এলে আপনারা কিন্তু এই সায়েন্স মিউজিয়ামে চলে আসতে পারেন, বাচ্চাদের নিয়ে কিংবা আমাদের মতো বড় বাচ্চাদের নিয়ে, যারা মনে করে দিল তো বাচ্চা হ্যায় জি। এই সায়েন্স মিউজিয়ামের ভেতর দেখছি ওনাদের ক্যান্টিনও রয়েছে। মানে এটা ওনারা বলছেন তো গভর্নমেন্ট ক্যান্টিন, না গভর্নমেন্ট ক্যান্টিন। এখানে কিন্তু আপনারা সমস্ত রকম খাবার দাবারই পেয়ে যাবেন, মানে ভেজ থালিও রয়েছে, ফিশ থালিও রয়েছে। ওনারা তো বলছেন যে সবই ফ্রেশ হবে, ভালোভাবেই রান্না করে দেওয়া হয়। এখানে যেমন এই ধরনের স্ন্যাক্স জিনিসও পাবেন। আর এই যে দেখুন, এখানে সমস্ত থালির দাম লেখা আছে। তো আমরা ভাবলাম আজ সায়েন্স মিউজিয়ামের ক্যান্টিন থেকে লাঞ্চটা করে তারপর রওনা দেওয়া যাক। সেই মতোই আমরা এখানে করে নিয়েছি লাঞ্চ। মাছটাকে ফ্রেশ ছিল, বাকি খাবার ছিল একদম ঘরোয়া টেস্ট। আমরা খেলাম সায়েন্স মিউজিয়ামের ক্যান্টিনে, মানে নর্মাল যে কোনো ক্যান্টিনে খেতে গেলে এক্স্যাক্টলি যেমন টেস্ট হয়, একটু হালকা পাতলার মধ্যে হয়, মাছগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, আর অনেক রকম মাছের অপশনও পাওয়া যায়। যে কোনো ক্যান্টিনে খেতে গেলে যেরকম হয়, ক্যান্টিনের একটা রান্নার অন্যরকম টেস্ট থাকে, সেই রকমই। আর পরে আমরা ক্যালকুলেট করে দেখছি অ্যাকচুয়ালি দাম যে খুব কম সেরকম কিন্তু না। মানে আমরা নিয়েছিলাম পাবদা মাছ, সেটা মনে হয় এক পিস পাবদা মাছের দাম 220। তো এই আর কি। কিন্তু কালকে খাওয়ার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে ডলফিনে, সো ডলফিনটা বেটার আমার মতে। এবার তো বাড়ি ফেরার পালা, কিন্তু আমরা ভাবলাম আরেকবার চলে যাই সমুদ্রের ধারে। এবারের মতো সমুদ্রকে প্রাণ ভরে দেখে নিই। আর একদম ফেরার সময় আমরা ধরলাম এই সৈকত সুন্দরী রাস্তা, যেটা যাচ্ছে দীঘা থেকে টুয়ার্ডস শঙ্করপুর, তাজপুর হয়ে মন্দারমণি, আর যেটাকে বলা হয় মেরিন ড্রাইভ রোড, একেবারে সমুদ্রের ধার দিয়ে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য লিটারেলি ওয়েট করেছি, কত ভিডিওতে যে দেখেছি। আর সত্যি বলবো, এখানে এসে মনেই হচ্ছিল না এটা যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো জায়গা, যেন মনে হচ্ছিল ঠিক চলে এসেছি কেরালাতে। আবারও দাঁড়িয়ে পড়লাম, কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। আর বেশিক্ষণ সময় কাটালে হবে না, কারণ অলরেডি কলকাতা ফিরতে হয়ে যাবে রাত। তো আমাদের দুদিনের দীঘা ট্যুর এখানেই শেষ হলো, আর আমরা কোনো স্টপ নেব না, একেবারে সোজা কলকাতা। আপনারা কমেন্টে জানাবেন এই দীঘা ট্যুরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আর এই বর্ষাকালে দীঘা ঘুরে যান, আশা করছি আপনাদেরও ভালো এক্সপিরিয়েন্স হবে। ওয়েদারও খুব ভালো, আর প্রকৃতি তো ভীষণ সুন্দর। আর অবশ্যই এইরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। চলুন টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন জায়গার গল্প নিয়ে।